নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশুতোষ মুখোপাধ্যায়ের ৭ পাকে বাঁধা উপন্যাসের আজকে শুনবেন পঞ্চম পর্ব। আগের পর্বে আপনারা শুনেছিলেন অর্চনার দাদার বন্ধু ননীমাধবের অর্চনাকে খুব পছন্দ ছিল। সে চাইতো অর্চনার সঙ্গে তার বিয়ে হোক, তাই ননীমাধব তার বাবাকে বলে অনেক টাকা জোগাড় করেছিল বিজনের সঙ্গে সে যে বিজনেস করছে সে বিজনেসে ইনভেস্টমেন্টের জন্য। কিন্তু অন্যদিকে অর্চনার পছন্দ সুখেন্দুকে। বাড়িতে মাঝে মাঝে সুখেন্দু আসতো। অর্চনার মায়ের যদিও সুখেন্দুকে খুব একটা পছন্দ ছিল না, কিন্তু অর্চনার বাবা কোনোদিন বাধা দেয়নি। হঠাৎ করেই অর্চনার বাবা সুখেন্দুর সঙ্গে তার বিয়ে পাকাপাকি করে ফেললেন, যদিও এই বিয়েতে অর্চনার মায়ের একদম মত ছিল না এবং তার দাদা বিজনেরও মত ছিল না। ননীমাধব খুবই দুঃখ পেল এবং অর্চনা আর সুখেন্দুর বিয়ে হয়ে গেল। বিয়ের পর নতুন সংসারে অর্চনা সুখে দিন কাটাতে লাগল। অর্চনার শ্বশুরবাড়িতে শাশুড়ি শ্বশুর কেউ নেই, শুধুমাত্র আছেন এক পিসি শাশুড়ি আর তার সাথে বাড়ির চাকর বাকর। শুরু করছি আজকের পর্ব। দিনের শুরুটা কিন্তু অন্যরকম হয়েছিল। অবসর সময় শেভ করার পর নাকের নিচের একটুখানি গুম্ফরেখা তদারকের অভ্যাস সুখেন্দুর অনেক দিনের, আর সেই নিবিষ্টতায় সময়ও একেবারে কম কাটাতো না। অর্চনা পিছনে লেগে লেগে সেই তোয়াজের গুম্ফরেখা নির্মূল করিয়েছিল। এরই মধ্যে একদিন দিদির কড়া শাসন প্রসঙ্গে এই নিয়ে বরুণার ঠাট্টার জবাবে দুজনকেই জব্দ করার জন্য সুখেন্দু কটা দিন নাকের নিচে ব্লেড ছোঁয়ায়নি। অর্চনাকে বলেছে ফুসকুড়ির মতো কি একটা হয়েছে, কাটতে গেলেই লাগবে। কটা দিন ছুটির পর আজ কলেজ। একটু তাড়াতাড়ি চান খাওয়া দাওয়া সেরে এসে ধীরে সুস্থে সে আগের মতোই গুম্ফ বিন্যাস সম্পন্ন করে নিল। অর্চনা এই সময়টায় পিসিমার কাছে। কলেজের সময় হলে তার ডাক পড়বে জানে। সুখেন্দুর সংকল্প কলেজ থেকে ফোনে বরুণাকে কোনো একটা কারণ দেখিয়ে বিকেলে বাড়ি আসতে বলবে। কিন্তু সেই দিনই শাশুড়ির যে একটা জোর তলব এসে আছে সেটা তখনও জানত না। সে তখন চানের ঘরে ছিল। ড্রাইভার অর্চনার হাতে মায়ের চিঠি দিয়ে গেছে। মর্ম, গত সন্ধ্যায় ভাগলপুর থেকে তার মাসিমা আর মেসোমশাই এসেছেন, আগামীকালই আবার চলে যাবেন, মেয়ে জামাইকে দেখতে চান। অবশ্য যেন বিকালে আসে তারা, তার ওখানেই বিকেলে চায়ের ব্যবস্থা। জামাইয়ের ডাক পড়লেই অর্চনা বিব্রত বোধ করে একটু, কারণ খুব স্বেচ্ছায় সে ওখানে যেতে চায় না। তার জন্য বেশ সাধ্য সাধনা করতে হয়, আর তাছাড়া মাও অনেক সময় আভাসে ইঙ্গিতে এমন কিছুই বলে বসে যা আরও বিসদৃশ। যাই হোক, মাসিমা মেসোমশাই এসেছেন, না গেলেও নয়। বছরখানেক আগে এই মাসিরই ঘটা করে মেয়ের বিয়ে হয়েছে। তার মেয়ে জামাই এখন আমেরিকায় না কোথায় থাকে। কথায় কথায় মাসিমার জামাইয়ের গর্ব দেখে অর্চনা বরুণা একসময় অনেক হাসাহাসি করেছে। চিঠিটা ড্রেসিং টেবিলে চাপা দিয়ে বারান্দার কোণে বসে অর্চনা থালায় ছড়ানো চালের কাঁকড় বাচ্ছিল আর পিসিমার কথা শুনছিল। কুলোয় চালের কুঁড়ো ঝাড়তে পিসিমা সুখেন্দুর ছেলেবেলার দাপটের কথা শেষ করে এই চাল বাছার প্রসঙ্গে এসে থামলেন। ছেলের রাগ জানো তো, 2টোর বেশি 3টে কাঁকড় দাঁতে পড়ল কি উঠে চলল ভাত ফেলে। আমি এক সময় না বলে পারি নে, এত রাগ তোর, তুই ছেলে পড়াস কেমন করে রে? অর্চনা শুনছিল আর মুখ টিপে হাসছিল। সাবি রাঁধুনি এক গোছা চাবি ঝন করে সামনে ফেলে দিয়ে গেল। এই যে ভাঁড়ারের চাবি নিচে ফেলে এসেছিলে। আর আমার মনে থাকে না বাপু অত।
তা বৌমা, চাবিটা তোলো তো, যেভাবে ফেলে গেল যেন গায়ে লাগে না। থেমে দু এক মুহূর্ত কি একটু ভেবে নিলেন তিনি, তারপর বললেন, আচ্ছা, ওটা ওটা এখন থেকে তোমার কাছেই রাখো বৌমা, খুব যত্ন করে রাখবে। আমার কাছে? হ্যাঁ হ্যাঁ, থাক না, তোমার কাছেই থাক। তোমার শাশুড়ির চাবি, এই এক চাবি দিয়ে হতভাগী এতকাল আমাকে এখানে আটকে রেখেছে, আর কতকাল টানবো বলো তো? বিগত শ্বশুর শাশুড়ির কথা উঠলেই পিসিমার চোখ ছলছল করে। আজও ব্যতিক্রম হলো না। অর্চনা তার আঁচল টেনে নিয়ে চাবির গোছা বেঁধে দিতে দিতে বলল, আপনি কোনো কালেও ছাড়া পাবেন না পিসিমা। পিসিমা খুশি হয়েই হাল ছাড়লেন। ছোকরা চাকর হরিয়া এসে খবর দিল, দাদাবাবু কাপড় মাংছেন। পিসিমা তাড়া দিলেন, যাও যাও, আমার কথা ছাড়ো, কি চাই একবার দেখে এসো দেখি। ঘরে ঢুকে অর্চনা আলমারি খুলে জামা কাপড় বার করতে গেল। সুখেন্দু ইচ্ছে করেই অন্যদিকে ফিরে বসে আছে। পিসিমা কি বলছিলেন? বলছিলেন তুমি 1 নম্বরের গোয়ার। কেন? আরও আগে বিয়ে করনি কেন, তাই বলছিলেন। আরও আগে তুমি আসনি কেন? কেন, আমি ছাড়া কি আর? হাসি মুখে কথাটা শেষ করবার আগেই জামাটার ওপর ভালো করে চোখ পড়তেই থেমে গিয়ে ভুরু কোঁচকাল। মোটা জামা, কালচে দেখাচ্ছে, কাপড়টাও সেই রকমই। আরও 2-1টা নাড়াচাড়া করে দেখলেও একই অবস্থা। বিরক্ত হয়ে যা বার করেছিল তাই নিয়েই সুখেন্দুর সামনে রাখল সে। আচ্ছা, প্যান্ট কোট পরে কলেজ না করতে পারো নাই বা করলে, তাই বলে জামা কাপড়ের এই ছিঁড়ি? কেন, কি হলো? আজই বিকেলে বেরিয়ে ও কি কি? নাকের নিচে কালির মতো এক পোঁচ। এই জন্যই কদিন। আবার হাসছ? কি টেস্ট গো তোমার? পিসিমা ঠিকই বলেন, তুমি গোয়ার গোবিন্দ। ওই জন্যই তো তোমার এত পছন্দ। না সত্যি, তুমি আমার কোনো কথা শোনো না। কাপড় পরা শেষ করে সুখেন্দু জামা টেনে নিল। সব কথা শুনি, বলে দেখো। রাগ ভুলে অর্চনার দরকারি কথাটাই মনে পড়েছে। মায়ের চিঠির কথা তো বলাই হয়নি এখনো, সুযোগ পেল। অর্চনা বলল, সত্যি? আজ কলেজ থেকে ফিরছ কটায়? 7টায়। কটা পর্যন্ত ক্লাস? কেন? জবাব না দিয়ে অর্চনা ড্রেসিং টেবিল থেকে মায়ের চিঠিটা এনে তার হাতে দিল। চিঠি পড়ে সুখেন্দু একটা বড় নিঃশ্বাস ছাড়ল। তাই হবে। কিন্তু তাই হলেও ঠিক সময় হয়নি। সুখেন্দুর গড়ি মশিতে এমনিই দেরি হয়েছিল একটু। তারপর তৈরি হবার আগেই বাড়িতে সস্ত্রীক তার এক বন্ধু এসে হাজির। তাদের আদর অভ্যর্থনায় কম করে ঘণ্টাখানেক গেছে আরও। ওরা যখন বেরোলো সন্ধে পেরিয়ে রাত। ট্যাক্সিতে উঠে অর্চনা শুধু বলল, মা দেবেক্ষণ চলো একবার। তাহলে আমি এখানেই নেমে পড়ি। অর্চনা মুখে যাই বলুক, সত্যি উতলা হয়নি। কিন্তু ওদিকে মাটি তার যথার্থই আগে জ্বলছিলেন। বোনের আড়ালে এরই মধ্যে বারকতক তার স্বামীকে ঠেস দেওয়া হয়ে গেছে। মেয়ে জামাইয়ের আসতে দেরি হচ্ছে বলে ভদ্রলোকটিই যেন দায়ী। শেষে সন্ধ্যা পেরোতে দেখে হাল ছাড়লেন, ফলে মেজাজ আরও চড়ল। ঘরে এসে শেষ দফা ফেটে পড়লেন তিনি। আমি বলছি, ওই মেয়ের কপালে সুখ নেই দেখো, অত করে লিখলুম। তোর মাসিমা মেসোমশাই 2 দিনের জন্য এসেছে, জামাইকে নিয়ে একবার দেখা করে যা। আসতে পারল? আসবে কি করে? মেয়ের কি কোনো স্বাধীনতা আছে নাকি? সেখানে তো সব পিসি। ডক্টর বাসু স্ত্রীকে ঠান্ডা করতে চেষ্টা করলেন। আরে তুমি এরকম করছো কেন? হয়তো কোনো কাজে আটকে গেছে, আজ না হোক কাল পরশু আসবেই। তুমি সবই বোঝো, ওই পিসি ওকে আসতে দেয়নি, নইলে আমি ডাকলে ও আসে না।
মেয়েটাকে তুমি একেবারে হাত পা বেঁধে জলে ফেলে দিলে। ক্রুদ্ধ মুখে গজগজ করতে করতে নিচে নেমে মুখের ভাব বদলে বোন আর ভগ্নিপতি সন্নিধানে এলেন। বোনটি পান চিবুচ্ছেন আর বরুণা এবং রানুদেবীর সঙ্গে গল্প স্বল্প করছেন। ভগ্নিপতি ইজি চেয়ারে লম্বা হয়ে একের পর এক সিগারেট টানছে। মিসেস বাসু ঘরোয়া খোঁজখবর নিতে বসলেন। ভগ্নিপতিকে জিজ্ঞাসা করলেন, তা মেয়ে জামাই তাহলে কিছুকাল এখন আমেরিকাতেই থাকবে, তাই তো? হ্যাঁ, তা আরও বছরখানেক তো বটেই। জামাইয়ের কথা উঠতে বোন দিদির দিকে ফিরলেন। ওদিকে ওপর থেকে ডক্টর বাসুও নেমে এসে বসলেন একটু। তাকে দেখে একে একে মেয়ে বউ দুজনেই উঠে গেল। দিদির আশায় এতক্ষণ ধরে বসে বসে আর মাসিমার তত্ত্বকথা শুনে শুনে বরুণার হাঁপ ধরে গেছে। আর ওদিকে রানু দেবীর আশা নিরিবিলিতে সদ্য আনা উপন্যাসখানা এবার একটু উল্টে পাল্টে দেখার সুযোগ হবে। তা জামাই প্রসঙ্গেই কথা চলল। বোনের দিকে চেয়ে মিসেস বাসু বললেন, তা তুই খরচও যেমন করেছিস, জামাইও তেমন পেয়েছিস, এ আর কজন পারে? শেষের খোঁচাটুকু স্বামীর উদ্দেশ্যে। কারোর কথায় খুশি হলে ফিরে আবার খুশি করারও একটু দায়িত্ব থাকে বোধহয়। বোন ফিরে প্রশংসাই করলেন, তুমি বা খারাপ কি এনেছো দিদি? কত বড় স্কলার, হীরের টুকরো ছেলে তো, বেশ বিয়ে দিয়েছ। ক্ষোভ প্রকাশ করে ফেলাও চলে না, আবার স্বামীর সামনে বসে এই প্রশংসা হজম করাও সহজ নয়। মিসেস বাসু দ্ব্যর্থক উক্তি নিক্ষেপ করলেন, আমি কিছু করিনি রে ভাই, ওর সঙ্গে আগে থাকতেই ছেলেটির জানাশোনা ছিল, পাকে চক্রে হয়ে গেল, যা করার তোর ভগ্নিপতিই করেছেন। তা জানাশোনা থাক আর নাই থাক, তোমার পছন্দ না হলে কি আর কিছু হতো? শুধু পলকের দৃষ্টি বানিয়ে যতটুকু আহত করা চলে তাই করলেন মিসেস বাসু, কিন্তু ভদ্রলোক আর বসে থাকাটা যুক্তিযুক্ত বোধ করলেন না। কাজের অছিলায় তাদের গল্প করতে বলে প্রস্থান করলেন। ভগ্নিপতি জিজ্ঞাসা করলেন, তা জামাই বাবাজি কতদিন প্রফেসরি করছেন? বাড়ির কেউ না থাকাতে মিসেস বাসু একটু স্বস্তি বোধ করলেন। এক প্রশ্নের জবাবে অনেক কথা বললেন। খুব বেশি দিন নয় গো, তবে উপযুক্ত ছেলে তো, চট করেই উন্নতি করেছে। এই তো শিগগিরই ভাইস প্রিন্সিপাল হবে শোনা যাচ্ছে, তারপর আবার থিসিস টিসিস লিখছে, বিলেতেও যাবে, ফিরে এলেই প্রিন্সিপালও হবে, এই আর কি। বেশ বেশ, খুব ভালো কথা। খুব ভালো কথা তো দিদি। একটু বাদেই বাইরে গাড়ি থামার শব্দ শোনা গেল। মিসেস বাসু গম্ভীর হলেন। বোন জিজ্ঞাসা করলেন, কি গো দিদি, ওরা এলো নাকি? জবাব নিষ্প্রয়োজন। অর্চনা উৎফুল্ল মুখে দৌড়েই ঘরে ঢুকেছে, পিছনে সুখেন্দু। এই তো, আয় আয়, আমরা সেই কাল থেকে তোদের জন্য বসে আছি। অর্চনা হাসি মুখে মাসি মেশোকে প্রণাম করল। বসে না থেকে একবার গিয়ে হাজির হলেও তো পারতে। তোমার মেশোমশাই আর মাসিমা প্রণাম করো সুখেন্দু। যথা নির্দেশ। মাসিমা আশীর্বাদ করতে করতে জামাই যাচাই করে নিলেন। মেশোমশাই বললেন, বসো বাবা বসো, এই তোমার কথাই হচ্ছিল এতক্ষণ, বড় খুশি হয়েছি। খুশির খবরে সুখেন্দুর বিড়ম্বিত মূর্তিটি দেখে অর্চনা হাসি গোপন করল। মাসি বললেন, আমি ভাবলাম আজ আর তোমরা বুঝি এলেই না। তোমরা এসেছো শুনেও আমি আসবো না, এই একটু দেরি হয়ে গেল। একটু? তা দেরিটা হলো কেন? বাড়িতে লোক এসেছিল মা। বাবা কোথায়? ওপরে? মাসিমা, আমি একটু আসছি। কিছুটা হেঁটে এসে সুখেন্দু ইশারায় একটা ট্যাক্সি থামালো। অর্চনা অবাক। বাবা বাড়ির গাড়ি দিতে চেয়েছিলেন, নেয়নি। বাবার সঙ্গে গল্প করে, বরুণা আর বৌদির সঙ্গে হইচই করে ঘণ্টাখানেক বাদে নিচে নেমে মানুষটার মুখের দিকে চেয়েই অর্চনা বুঝেছিল গোলযোগের ব্যাপার কিছু ঘটেছে। কিন্তু মাসি মেশোর সামনে কি আবার হতে পারে? জামাই শরীর ভালো নেই বলে চাটুকুও মুখে দিল না,
তাই তারা চিন্তিত। অর্চনাকে দেখে মাসি বলেছেন, একজন ডাক্তার দেখা, এই বয়সে খাওয়া দাওয়া বন্ধ হলে চলবে কেন? অর্চনা আরও খানিক বসে মাসির সঙ্গে গল্প করতো হয়তো, কিন্তু তাকে দেখেই সুখেন্দু যাবার জন্য উঠে দাঁড়িয়েছে। বাবা গাড়ি নিয়ে যেতে বলায় মাথা নেড়েছে। গাড়ির দরকার নেই, হাঁটবে একটু। ওপাশে ধার ঘেঁষে বসে আছে। ট্যাক্সিতে ওঠার আগে অর্চনা বারকতক জিজ্ঞাসা করেওছে, কি হয়েছে? জবাব পায়নি। এখনো চুপচাপ রাস্তার দিকেই চেয়ে আছে। খানিক অপেক্ষা করে আবারও সেই একই কথাই জিজ্ঞাসা করল, কি গো, এর মধ্যে কি হলো? হ্যাঁ? গম্ভীর মুখে সুখেন্দু একবার তার দিকে ফিরে তাকালো শুধু। কি গো, কথা বলছো না কেন? বলবে তো কি হয়েছে? কিছু না। বারে, কিছু না বললে আমি বুঝবো কি করে? সেই থেকে কি ভাবছো বলো তো? ভাবছি আমার মতন এমন একজন গরিব মাস্টারের হাতে তোমার মা তোমাকে কেন দিলেন বলো তো? ঠাট্টার সময় হলে অর্চনা বলতো মা দিতে যাবে কেন, কিন্তু এখন হতভম্ব। তার মানে মা কিছু বলেছে? যা বলেছেন তার অর্থ এই দাঁড়ায়, রাগ আর ক্ষোভে গলার চাপা স্বর ব্যঙ্গের মতো শোনালো। আমি ভাইস প্রিন্সিপাল হব শিগগির, থিসিস লিখছি, বিলেত যাব, ফিরে এসে প্রিন্সিপাল হব। তোমার মায়ের মুখে এইসব শুনে তোমার মাসিমা মেসোমশাই অবশ্যই খুশি হয়েছেন। এবারে গোটা ব্যাপারটা অনুমান করা গেল। খানিক চুপ থেকে অর্চনা বিব্রত মুখে হাসতেই চেষ্টা করল একটু। তুমি তুমি এইভাবে নিচ্ছ কেন? আপনজনেরা আশাও তো করে। এরকম আশা তুমিও করো বোধহয়। একটু উষ্ণ হয়ে সুখেন্দু ঘুরে বসল আরও একটু। আশা করে কি না তাই যেন দেখল। অর্চনা নিরুত্তর। এর নাম আশা নয়, আমি গরিব মাস্টার। এটা তোমার মায়ের সেই লজ্জা ঢাকার চেষ্টা। বাড়ির দরজায় গাড়ি থামতে সশব্দে দরজা খুলে নেমে এসে ভাড়া মেটালো। তারপর কোনো দিকে না তাকিয়ে হনহন করে বাড়ির ভিতরে ঢুকে গেল। অর্চনার নিরুপায় অস্বস্তি আবারও হাসির মতো দেখাচ্ছে। অনুকূল অবকাশে অনেক বড় ক্ষত আপনিই শুকোয়। এই ছোট ব্যাপারটা দুদিনেই মিটে যাবার কথা, যেতেও হয়তো। সুখেন্দুর রাগ আর জেদ বেশি, দুদিনের জায়গায় না হয় 10 দিন লাগত। কিন্তু কাঁচা ক্ষতর ওপর বারবার ঘষা পড়লে ছোট ব্যাপারও দুষিয়ে বিষিয়ে বিষম হয়ে ওঠে। মেয়ের সংসারটিকে যুগের আলো বাতাসে টেনে তোলার শুভ তাড়নায় মিসেস বাসু প্রায় নির্মম। মেয়ে একটা ভুল করে ফেলেছে বলেই তার সংসার যাত্রা সুনির্বিঘ্ন করে দেওয়ার দায়িত্ব যেন আরও বেশি। এই দায়িত্ব পালনের চেষ্টাটা আর একদিকে কেমন লাগছে সেটা তিনি বুঝলেন না বা বুঝতে চেষ্টাও করলেন না। মেয়ের বাড়িতে একটা টেলিফোন আনার তোড়জোড় অনেকদিন ধরেই করছিলেন তিনি। টেলিফোনের অভাবে অর্চনার কতটা অসুবিধা হচ্ছে সেটা ভাবেননি। নিজের অসুবিধা দিয়ে মেয়ের অসুবিধাটা বড় করে দেখেছেন। অযাচিতভাবে হুট হুট করে মেয়ের বাড়িতে কত আর আসা যায়, একটা টেলিফোন থাকলে অনেক ঝামেলা বাঁচে। কিন্তু টেলিফোন চাই বললেই টেলিফোন মেলে না আজকাল। এর জন্য তদবির তদারক যা করা দরকার তিনিই করছেন, খরচপত্র সব তার। টেলিফোনের স্যাংশন পাওয়া গেল সেই রাত্রে, বোনকে জামাই দেখানোর কয়েকদিনের মধ্যেই। সেই দিন জামাই কি মন বা কি মেজাজ নিয়ে গেছে সেটা তার পক্ষে অনুমান করা সম্ভব নয়। আপাতত টেলিফোন এনে ফেলতে পারার কৃতিত্বেই বিভোর তিনি। সুখেন্দু খবরটা জানল যখন টেলিফোন অফিসের লোক বাড়ি এসে দেখে শুনে গেল। জনাকতক লোক বাড়ির সামনেটা অনেকটা খুঁড়ে ফেলেছে। গর্তের ভিতর দিয়ে টেলিফোনের তার বাড়ির দিকে গেছে। অর্চনা পাশের ঘরের জানলায় দাঁড়িয়ে তাই দেখছিল। টেলিফোন একটা এলে অবশ্য মন্দ হয় না, কিন্তু সুখেন্দুর নিষ্পৃহতায় খুব স্বস্তিবোধ করছে না সে। এই কটা দিনের মধ্যে আগের মতো হাসি মুখে কথাও বলেনি তার সঙ্গে। তারপর
মায়ের এই টেলিফোন আনার ব্যবস্থাপত্র দেখে সুখেন্দু একেবারেই চুপ। পিসিমাও রাস্তা খোঁড়ার ব্যাপারটা আজই নতুন দেখলেন। গঙ্গা স্নান পুজো আর্চা নিয়ে থাকলেও তার চোখে বড় এড়ায় না কিছু। কদিন ধরেই ছেলের ভাবগতিক অন্যরকম লক্ষ্য করছেন। সেদিনও সকালে গঙ্গা স্নান সেরে ওপরে উঠে দেখেন গম্ভীর মনোযোগে বসে কাগজ পড়ছে সে। কি ভেবে ঘরে এসে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে সুখেন, বাড়ির সামনেটা ওই রকম খুঁড়ে ফেলেছে কেন রে? টেলিফোন আসছে। টেলিফোন? আমাদের এখানে? এইরকমই তো শুনছি। টেলিফোন আসছে সুখবরই, তা বলে ছেলের মুখ ওরকম কেন পিসিমা বুঝে উঠলেন না। চুপচাপ একটু নিরীক্ষণ করে ফিরে এলেন তিনি। পাশের ঘরের জানলার কাছে অর্চনাকে দেখছিলেন। বারান্দার এই মাথায় এসে কি ভেবে তাকে ডাকলেন। মাথায় কাপড় তুলে অর্চনা কাছে এসে দাঁড়ালো। বাড়িতে নাকি টেলিফোন আসছে? হ্যাঁ পিসিমা, উঠে পড়ে লাগতে হয়ে গেল, এত সহজে তো হয় না। তা খুব ভালো কথা, দুই বেয়ানে সারাক্ষণ দুদিক থেকে টেলিফোন কানে দিয়েই বসে থাকবো। অর্চনাও হাসল তার সঙ্গে সঙ্গে, কিন্তু হাসিটা তেমন সহজে আসছে না। বলল, হ্যাঁ, মা হয়তো এক্ষুনি এসে পড়বেন। ও তাই নাকি? তোমার মা পারেনও, আমাদের মতো তো আর জবুথবু নন। হ্যাঁ বৌমা, আজ কদিন ধরেই এই সুখেনকে কেমন যেন দেখছি। কি হয়েছে? শরীর টরীর সব ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ পিসিমা, সব ভালোই। যাক, আমার একটু ভাবনা হয়েছিল, যা রাগ চাপা ছেলে। ভালো কথা, বেয়ানকে না খাইয়ে কিন্তু ছেড়ো না। আমি দেখি ওদিকে ওরা আবার কি করছে। তিনি চলে গেলেন। অর্চনা পায়ে পায়ে নিজের ঘরে এসে দেখে খবরের কাগজের দুপাট খুলে সে একইভাবে মুখ আড়াল করে বসে আছে মানুষটা। খানিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। এই ভাবগতিক আর বেশি বরদাস্ত করতেও তার ভালো লাগলো না। এগিয়ে এসে আলমারির মাথা থেকে আর একটা পুরনো খবরের কাগজ টেনে নিল। তারপর অন্য হাতে কোণ থেকে মোড়াটা তুলে পা টিপে সুখেন্দুর ঠিক সামনে রেখে মুখোমুখি বসল। সুখেন্দুর হাতের কাগজ নড়ল। এবার কাগজ সরিয়ে দেখে ঠিক তারই অনুকরণে অর্চনা দু হাতে মুখের সামনে কাগজ মেলে সর্বাঙ্গ ঢেকে বসে আছে। সুখেন্দু ভুরু কুঁচকে দেখল একটু, তারপর আবারও কাগজ পড়ায় মন দিল। মুখের সামনে থেকে এবারে অর্চনা আস্তেই আস্তে কাগজ সরিয়ে তাই দেখে নিজের হাতের কাগজটা একদিকে ছুঁড়ে ফেলে দিল। তারপর খপ করে সুখেন্দুর কাগজ ধরে এক টান দিল। কাগজটা ছিঁড়ে গেল। অপ্রস্তুত হয়ে অর্চনা জিভ কাটল। তারপরেই জোর দিয়ে বলে উঠল, বেশ হয়েছে। পিসিমা পর্যন্ত জিজ্ঞাসা করছিলেন তোমার কি হয়েছে। মা সেই কবে কি না কি একটা কথা বলেছে, তুমি এখনও তাই ধরে বসে আছো। আমি কিছুই ধরে বসে নেই। তবে ও টেলিফোন, তোমার আপত্তি আছে সে কথা তুমি মাকে বলে দাওনি কেন? কমাস ধরে তো শুনছো টেলিফোনের কথা। তোমার মা টেলিফোন আনছেন তোমার সুবিধের জন্য, আমি আপত্তি করতে যাব কেন? দেখো, এই জন্যই তোমার উপর আমার রাগ হয়। আমার সুবিধে কি অসুবিধে সেটা তুমি আমাকে জিজ্ঞাসা করলেই তো পারতে। আমি কি বাইরের কেউ? কিন্তু বোঝাপড়াটা ঠিকমতো করে ওঠার অবকাশ পাওয়া গেল না। নিচে গাড়ি থামার শব্দে মায়ের আবির্ভাব ঘোষণা। অর্চনা অনুনয় করল, এইভাবে বসে থেকো না লক্ষ্মীটি, ওঠো ওঠো বলছি। বাইরের মাটি খোঁড়ার কাজ দেখতে দেখতে হৃষ্টচিত্তে মিসেস বাসু ভিতরে ঢুকলেন। পিসিমা নিচেই ছিলেন। টের পেয়ে চাবির গোছা বাঁধতে বাঁধতে হাসি মুখে অভ্যর্থনা এগিয়ে এলেন। নমস্কার বেয়ান, আসুন। আপনি আসছেন বৌমা বলেছে। ওভাবে চাবির গোছা আঁচলে বাঁধাটাও মিসেস বাসুর চোখেও বিরক্তিকর।
আর কার চাবি কে আঁচলে বাঁধে ভিতরে ভিতরে হয়তো সেই খেদও একটু আছে। আপ্যায়নের জবাবে মাথা নাড়লেন কি নাড়লেন না, শুধু জিজ্ঞাসা করলেন, অর্চনা কোথায়? দেখা গেল সিঁড়ি দিয়ে অর্চনা নেমে আসছে, আর ওপারে রেলিংয়ের মাথায় সুখেন্দু দাঁড়িয়ে। পিসিমা হাসি মুখে বললেন, ওই তো আমি একটু আগেই বৌমাকে বলছিলাম, টেলিফোন এলে দুই বেয়ানে দুদিক থেকে টেলিফোন কানে দিয়ে বসে থাকব। মিসেস বাসু একবার শুধু তার দিকে তাকালেন, পরে মেয়ের দিকে ফিরলেন। নীরব তাচ্ছিল্যটুকু এমনই স্পষ্ট যে পিসিমা বিব্রত মুখে ওপরের দিকে চোখ তুলে দেখেন সুখেন্দুও তার দিকেই চেয়ে আছে। মিসেস বাসু মেয়েকে বললেন, কোথা দিয়ে কি হবে না হবে একটু দেখতে এলাম। উফ মা, সেই হবে খন, তুমি ওপরে চলো। তুই অত হড়বড় করিস না, দেখতে শুনতে বুঝতে দে। দেখতে শুনতে বুঝতে বুঝতে অর্চনার পাশ কাটিয়ে আগে আগেই তিনি ওপরে চললেন। ওদিকে সুখেন্দু সরে গেছে। অর্চনা এবং তার পিছনে পিসিমাও পায়ে পায়ে উপরে উঠতে লাগলেন। একটু আগের উপেক্ষা সত্ত্বেও গৃহকর্ত্রী হিসেবে পিসিমা নিজের থেকেই সরে যেতে পারলেন না। ওপরে উঠেই সামনের দেওয়ালে বারান্দায় টাঙানো চিত্রি করা কুলো, উবুর করা ডালা আর পেরেকে ঝোলানো জপের মালার দিকে চোখ পড়তেই মিসেস বাসু থমকে দাঁড়ালেন। টেলিফোন প্রসঙ্গ একেবারেই ভুলে গেলেন, চোখে যেন হুল ফুটেছে তার। এইসব সামগ্রী কার জেনেও রাজ্যের বিরক্তিতে মেয়ের উদ্দেশ্যে বলে উঠলেন, ও কি রে, এখনো সেই ডালা কুলো মালা? সেই কবে না এগুলো এখান থেকে সরাতে বলেছিলাম তোকে? কি যে রুচি তোদের বুঝি না, বাইরের লোক দেখে কি ভাববে বলতো? ত্রস্তে ঘাড় ফেরালো অর্চনা। পিসিমা তার পিছনে কাঠ হয়ে দাঁড়িয়ে লজ্জায় সংকোচে অস্ফুট কণ্ঠে বলে উঠল, উফ মা, চলো ঘরে চলো তুমি। তাকে একরকম ঠেলে নিয়েই ঘরে ঢুকে গেল সে। হতভম্ব মূর্তির মতো পিসিমা দাঁড়িয়ে রইলেন আরও কিছুক্ষণ। তারপর আস্তে আস্তে এগিয়ে এসে দেওয়ালের পেরেক থেকে মালাটা তুলে নিলেন। স্লথ পায়ে বারান্দার মাথায় নিজের ঘরের দিকে এগোলেন তিনি। অতিথি আপ্যায়নে তার কোনো প্রয়োজন নেই বুঝেই নিয়েছেন। এক কোণে হরিয়া বসে পুজোর বাসন মুছে রাখছিল। তাকে বললেন দেওয়াল থেকে ওই ডালা কুলো নামিয়ে তার ঘরে রেখে আসতে। না, ওগুলো ওখানেই থাকবে। চকিতেই ফিরে তাকালেন পিসিমা। তারই ঘরের চৌকাঠে দাঁড়িয়ে সুখেন্দু। এই নিয়ে কথা কাটাকাটি করাও লজ্জার। পিসিমা তাড়াতাড়ি অন্যদিকে সরে গেলেন। অর্চনাও মায়ের ওপর যথার্থই বিরক্ত হয়েছে। এসেই এরকম একটা কাণ্ড করে বসবে ও ভাবেনি। তাকে একটা চেয়ারে বসিয়ে ক্ষুব্ধ অস্বস্তিতে বলে উঠল, ছি 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 মা, পিসিমা কি ভাবলেন বলো তো? তুই চুপ কর, পিসিমার মুখ চেয়ে আমাকে কথা বলতে হবে? মুখ চেয়ে কথা বললে ক্ষতিটা কোথায় সেটা মাকে বোঝানোর চেষ্টা বিড়ম্বনা। অর্চনার বিরক্তি বাড়ল আরও। কি দরকার মা তোমার এইসব নিয়ে মাথা ঘামানোর? এমন একটা কাণ্ড করে বসো না তুমি, লজ্জায় মাথা কাটা যায়। হুট করে একটা টেলিফোন এনে বসলে। তারপর সেদিন মাসিমার কাছে প্রিন্সিপাল হওয়া টাওয়া নিয়ে কি সব বলেছ। আগে সঞ্চিত ক্ষোভটাও অর্চনার মুখ দিয়ে বেরিয়ে গেল। অবোধ মেয়ের কথা শুনে মিসেস বাসু প্রথমে অবাক। মাসিমা অর্থাৎ বোনের কাছে কি বলেছিলেন তাও মনে পড়ছে। তিনি বললেন, ও, এ নিয়েও তোকে কিছু বলেছে বুঝি? মেয়ের দিকে চেয়ে জামাইয়ের সাহসের পরিমাণটা আঁচ করতে চেষ্টা করলেন তিনি। তারপর ফিরে তাকিয়ে চাপার আগে ধমকে উঠলেন, মাসিমার কাছে যা বলেছি তাই যাতে হয় সেই চেষ্টাই করো। এই 400 টাকাতেই কি দিন চলবে ভেবেছিস? সুখেন্দু ঘরে ঢুকল। মায়ের কথা তার কানে গেছে সেটা তার দিকে একবার চেয়েই অর্চনার অনুমান করতে ভুল হলো না। আর জামাইকে হাতের কাছে পেয়ে তাকে একটু সমঝে দেওয়ার প্রয়োজন মনে করলেন মিসেস বাসু। স্পষ্ট অথচ মোলায়েম করে বললেন, এই যে সুখেন্দু,
সেদিন তোমার মাসি শাশুড়ির কাছে কি বলেছি তাই শুনে তুমি নাকি রাগ করেছ? আহ মা, তোমাকে রাগের কথা কে বলল? বাধা পেয়ে মা বিরক্ত চোখে মেয়ের দিকে শুধু তাকালেন একবার, তারপর জামাইয়ের দিকে ফিরলেন। যা বলি তোমাদের ভালোর জন্যই বলি। তোমাকেও তো উন্নতির চেষ্টা করতে হবে নাকি? আর ওকেও ওর সংসার বুঝে নিতে হবে। তোমাদের সংসার চিরকাল তো কেউ আগলে বসে থাকবে না। এই ধরনের আভাস জামাইকে আগেও দিয়েছেন তিনি। অর্চনার নিরুপায় অবস্থা। মিসেস বাসু উঠে জানলার কাছে পানের কুঁচি ফেলতে গিয়ে নিচের দিকে তাকালেন। সঙ্গে সঙ্গে একটা সমস্যার সমাধান চোখে পড়ল যেন। এই তো রে অর্চনা, এখান দিয়েই তো টেলিফোনের লাইনটা সরাসরি তোদের ঘরে আসতে পারে। ঘুরে দাঁড়িয়ে দেখলেন সুখেন্দু আলনা থেকে জামা টেনে নিয়ে গায়ে পড়ছে, আর অস্বস্তি নিয়ে তাই দেখছে অর্চনাও। উনি ফিরে চেয়ারে এসে বসলেন আবার। কর্তব্যবোধে যেটুকু বলা হয়েছে তার জন্য একটুও চিন্তিত নন। বললেন, ভালো কথা, সামনে শুক্রবার তো ছুটি তোমাদের, সেদিন দুপুরে আমাদের ওখানেই খাবে। অর্চনাকে নিয়ে একটু সকাল সকালই যেও সুখেন্দু, বরুণা বলে দিয়েছে। বিজুই অবশ্য খাওয়াচ্ছে, কন্ট্রাক্ট সাপ্লাই করলো একটা। দু এক মুহূর্ত চুপ করে থেকে সুখেন্দু খুব শান্ত মুখে বলল, আমাদের যেতে হলে পিসিমাকে বলে যান। মিসেস বাসু কথাটা শুনে যেভাবে তাকালেন যেন মুখের ওপর ঠাস করে অপমান করা হলো তাকে। প্রথমে অবাক, পরে ক্রুদ্ধ। সুখেন্দু ততক্ষণে ঘর ছেড়ে বারান্দার সিঁড়ির দিকে এগিয়ে গেছে। চকিত বিমূঢ় নেত্রে অর্চনা একবার সেদিকে আর একবার মায়ের রক্তিম মুখের দিকে চেয়েই উঠে তাড়াতাড়ি সিঁড়ির কাছে এগিয়ে এলো। সুখেন্দু অর্ধেক সিঁড়ি নেমে গেছে। তুমি বেরোচ্ছ নাকি? সুখেন্দু ঘুরে দাঁড়ালো, তার দিকে শুধু তাকালো একবার, তারপর নিচে নেমে গেল। অর্চনা সিঁড়ির মুখেই দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। এইটুকু সংসারে খুশির বাতাস ক্রমশ যেন কমে আসছে। দিনে দিনে অনভিপ্রেত ছায়া পড়ছে একটা। অর্চনা চেষ্টা করেও আগের সেই আনন্দ ছোঁয়া দিনগুলোর মধ্যে ফিরে যেতে পারল না। শাশুড়ির নির্দেশ মতো না হোক, সুখেন্দু রোজগার বাড়ানোর ব্যাপারে সচেতন হয়েছে ঠিকই। সকালে সপ্তাহে 3 দিন এমএর ছাত্রী পড়াতো, বিকেলেও 3 দিন করে আরও 2টি কলেজের ছাত্রের ভার নিয়েছে। প্রাইভেট কলেজের মাস্টার, সেদিক থেকে কোনো বাধা নেই। টিউশন সেরে ফিরতে তার প্রায়ই রাত হয়। চুপচাপ খাওয়া দাওয়া সেরে তারপরেও বই নিয়ে পাশের ঘরে পড়তে যায়। ইদানিং পড়ার ঝোঁকও বেড়েছে। বেশ রাত করেই শুতে আসে। অর্চনা জেগে কি ঘুমিয়ে লক্ষ্যও করে না, শুয়েই ঘুম। অর্চনারও এক একদিন ইচ্ছে করে ঠেলে তুলে দিতে। এই মেজাজ নিয়ে বিছানায় গা ঠেকাতে না ঠেকাতেই এমন ঘুম আসে কি করে সে ভেবে পায় না। ইজি চেয়ারে বই পড়তে পড়তেও ঘুমিয়ে পড়ে এক একদিন। অর্চনায় ঘুম ভাঙিয়ে ডেকে নিয়ে আসে, আর বলেও, সুবিধে যদি হয় তোমার, বিছানাটা কাল থেকে এ ঘরেই করে দেব। পিসিমাও সবই লক্ষ্য করছেন। কোথাও একটা গোলযোগ শুরু হয়েছে, সেটা তিনি ভালোভাবেই উপলব্ধি করতে পারেন। ছেলে বেশিরভাগই চুপচাপ। বউয়ের মুখেও আগের সেই হাসি আর লেগে নেই। তার মায়ের সেদিনের সেই বিসদৃশ ব্যবহার মন থেকে ঝেড়েই ফেলেছিলেন তিনি। কিছুটা সুখেন্দুর হাবভাব দেখে, কিছুটা বা বউয়ের প্রতি মমতায়। ওই ব্যাপারের কয়েকদিনের পরেই গুরুদেবের সঙ্গ ধরে দিন কয়েকের জন্য কাশী যাবার বাসনা প্রকাশ করেছিলেন। অর্চনা একটু চুপ করে থেকে শেষে বলেছে, তার থেকে আমাকেই বিদায় করে দিন পিসিমা। বালাই ষাট, আর কখনো যেন তোমার মুখে এই কথা না শুনি বৌমা। তুমি যে কি জানলে আর এমন কথা মুখেও আনতে না। তোমার শাশুড়ির ওই ছবিটার দিকে একটু চেয়ে দেখো। তিনি শুধু মনে কোনো ক্ষোভ রাখেননি, এমনকি অর্চনার মায়ের ওপরেও না। ভেবেছেন আধুনিক শিক্ষিতা মহিলা, এইসব সেকেলে ব্যাপার চোখেও হয়তো সত্যিই লাগে, তাই বলে ফেলেছেন। না বলে মনে মনে পুষে রাখলে কি আর ভালো হতো?
তাকে উদ্দেশ্য করে হয়তো কিছুই বলেননি। মায়ের কাছে জামাইয়ের 3-3টে টিউশনের খবর অর্চনা বলেনি, তবু জানতে তার বাকি নেই। অন্তর্দাহ তারও দিনে দিনে আরও পুষ্ট হচ্ছে বই কমছে না। কারণও আছে। এই 1.5 বছরে বিজন আর ননীমাধবের ব্যবসা বলতে গেলে 3 গুণ স্ফীতি লাভ করেছে। অপ্রত্যাশিত সৌভাগ্যটা মহিলার প্রত্যক্ষভাবে যেমনই আনন্দের কারণ, পরোক্ষভাবে তেমনই অনুশোচনার উৎস। ব্যবসার অর্ধেক মালিক ননীমাধব ছেলেটা একেবারে হাতের মুঠোয় ছিল। কেন জোর করে বিয়েতে বাধা দেননি সেই পরিতাপটা তিলে তিলে এখন বাড়ছে। এমনকি বিজনও তার মনের কথা বুঝেই যেন আফসোস করেছে। বাবার আর 2 দিন সবুর সইল না, দেখলে তো। ননীমাধব যত বড় আঘাতই পাক এবারে সংস্রব ত্যাগ করেনি। এখনও অর্চনাকে দেখলে মুখে তার রুমাল ওঠে, সন্তর্পণে বড় নিঃশ্বাস ফেলে। মিসেস বাসুর চোখ এড়ায় না, সখেদে নিঃশ্বাস ফেলেন তিনিও। মনে মনে ভাবেন, যেমন কপাল। সম্ভব হলে বরুণার সঙ্গেই বিয়ে দিতেন, কিন্তু তা হয় না। বরুণা বিয়ে পড়লেও অর্চনার থেকে 4 বছরের ছোট, বয়সের অনেক তফাৎ হয়ে যায়। সেটা বিজনই মাকে বলেছে। মন বোঝার জন্য বরুণার বিয়ের ভাবনাটা প্রকারান্তরে ননীমাধবকে একদিন শুনিয়েও ছিল সে। ননীমাধব বলেছে, বরুণা ছেলে মানুষ, অল্প বয়সী একটা ভালো ছেলে খোঁজ করা দরকার। খোঁজটা সে করবে বলেও আশ্বাস দিয়েছে। ব্যবসায় এমন আচমকা শ্রীবৃদ্ধির ফলেই নিজের জামাইকে আরও বেশি অকর্মণ্য মনে হয়েছে মিসেস বাসুর। তার উপর এই টিউশনের খবর কাটা ঘায়ে নুনের ছিটের মতো। তার মতে এও নিশ্চেষ্টতার নজির ছাড়া আর কিচ্ছু নয়। জ্বালাটা গোপন করা সম্ভব হয়নি তার পক্ষে। কখনো টেলিফোন, কখনো বা সামনাসামনি মেয়েকে বলেন, এভাবে বাড়ি বাড়ি ছেলে পড়িয়েই কাটবে তাহলে, হ্যাঁ? রাগের মাথায় অর্চনা মাকেই 5 কথা শুনিয়ে দেয়। আবার যার জন্য বলে ঘরে এসে একদিন তার সঙ্গেও বোঝাপড়া করতে ছাড়ে না। এরই মধ্যে একদিন বাবাও তাকে ডেকে বলেছেন, সুখেন্দুর অত খাটুনির কি দরকার? খরচপত্র খুব বেশি নাকি রে? দরকার হলে আমার কাছ থেকে কিছু নে না। আর বিজু তো এখন টাকা পয়সা দিচ্ছেই, কোনো অসুবিধা হবে না। নিরুপায় ক্ষোভে অর্চনা জ্বলতে জ্বলতে সেদিনও বাড়ি এসেছিল। রাগ বাবার উপরে নয়, তিনি সাদা মনেই বলেছেন জানে। রাগ মায়ের উপরে। তার গঞ্জনাতেই বাবা ভুল বুঝেছেন, ভুল বলেছেন। দাদার সামনে, বৌদির সামনে, বরুণার সামনে অর্চনা অনেক কষ্টে সামলেছে নিজেকে, কিন্তু বাড়ি এসেই ফেটে পড়েছে একেবারে। তুমি এসব ছেলে মেয়ে পড়ানো ছাড়বে কি না? জবাবে সুখেন্দু উঠে গিয়ে 5খানা 10 টাকার নোট তার সামনে ফেলে দিয়ে বলেছে, তোমার মাকে দিয়ে দাও। অর্চনা চুপ একেবারে। আগের দিনই মা কি একটা চ্যারিটি শোয়ের টিকিট পাঠিয়েছেন 2টো। নতুন কিছু নয়। উঁচু মহলের পরিচিত জনেরা রিলিফ ফান্ড, চ্যারিটি শো অথবা অন্য কোনো নিয়মিত উৎসবের টিকিট বিক্রি করতে এলে আত্মসম্মানের তাগিদে মা নিজের জন্য তো বটেই, তাদের অনুরোধে মেয়ে জামাইয়ের জন্য টিকিট না কিনে পারেন না। অবশ্য মেয়ে জামাইয়ের কাছ থেকে টাকা না নেবার কথা ভেবেই টিকিট কেনেন তিনি, কিন্তু প্রতিবারই মেয়ের কাছ থেকে হাত পেতে তাকে টাকা নিতে হয়। প্রথম যেবার নিতে চাননি, মেয়ে সেবার টাকা কটা একরকম ছুঁড়ে ফেলে দিয়েই চলে গিয়েছিল। কারণটা অবশ্য তিনি জানতেন না। কারণ ছিল, টাকা দেবার দরকার নেই বলায় সুখেন্দু অর্চনার সামনে ঠিক ওইভাবেই টাকা ছুঁড়ে ফেলে দিয়ে গিয়েছিল। শুধু এই ব্যাপারেই নয়, মা একখানা ভালো শাড়ি কিনে পাঠালে পর্যন্ত সুখেন্দু প্রায় আদেশের সুরেই বলে, দাম জেনে দাম দিয়ে দিও। মাসকাবারে টেলিফোনের খরচটাও সেই জুগিয়ে আসছে। মা দেবে অর্চনা এই কথাটা বলতেও ভরসা পায়নি। এমনকি বাড়ির গাড়ি অর্চনাকে নিতে এলেও অসন্তুষ্ট হয়, বলে, গাড়ি পাঠাতে বারণ করে দিও, ট্যাক্সিতে যাবে তুমি। তুমি তো সঙ্গে যাচ্ছ না। ট্যাক্সিওয়ালাই ভর সন্ধে আমাকে নিয়ে যদি নিজের খুশি মতো একদিকে গাড়ি ছোটায় তখন? ট্যাক্সিতে উঠেই তোমার মায়ের পরিচয়টা দিয়ে দিও আগে,
তাহলে আর সাহস করবে না। অতএব মাইনের টাকায় যে কুলোয় না সেটা ঠিকই, কিন্তু রাগের মাথায় অর্চনার সবসময় সেটা মনে থাকে না। আর থাকে না যখন সুখেন্দু এমনই শান্ত অথচ রূঢ়ভাবেই খরচের দিকটা স্মরণ করিয়ে দেয় তাকে। অর্চনা ভাবে মাকে নিষেধ করে দেবে এভাবে যেন খরচ তিনি না বাড়ান, কিন্তু পারে না। তাতে করে ও বাড়ির সকলেই আরও একটু করুণার চোখে দেখবে তাকে। তাছাড়া এ সংসারের কল্পিত অনটনের ক্ষোভটাই মা ফুলিয়ে ফাঁপিয়ে আরও বড় করে তুলবেন। এই টানাপোড়েনের মধ্যেই মর্মান্তিক একটা ব্যাপার ঘটে গেল। বিজনের জন্মদিন উপলক্ষ সেটা। একান্ত ঘরোয়া অনুষ্ঠান হলেও এবারে এই দিনটার সার্থকতা একটু অন্যরকম। বিজনের কাছে তো বটেই, তার মায়ের কাছেও। ইতিমধ্যে বিজনের একখানা গাড়ি হয়েছে। সেই গাড়ি চড়ে ননীমাধবকে নিয়ে আগের দিন সে নিজেই এসে অর্চনাকে বলে গেছে। সুখেন্দু বাড়ি ছিল না, সকালে টিউশন সারতে বেরিয়েছিল। অর্চনা খুশি হয়েছিল। তাদের বাড়িতে ননীমাধবের সেই প্রথম পদার্পণ। তাকে হাসি মুখে আদর আপ্যায়ন করেছে। দাদাকে বলেছে, তুমি হোমরা চোমরা মানুষ এখন, নিজে নেমন্তন্ন করতে এসেছ, যাব না নাকি? চেষ্টা চরিত্র করে ননীমাধব বলেছে, না, আজকাল তো তেমন আসোটাসো না। আমাদের তো আর আপনাদের মতো দুজনের দুটো গাড়ি নেই, ইচ্ছে থাকলেও যখন তখন যাই কি করে। আপনি আসাতে খুব খুশি হয়েছি। একদিনও তো আসেননি আপনি। এরপর আর তার পকেটের রুমাল পকেটে থাকেনি। অর্চনা তার দিকে চেয়ে সকৌতুকে মন্তব্য করেছে, টাকাই করুন আর গাড়ি করুন, সাইকেল রিক্সার ব্যবসায় কিন্তু আপনাকে মানায় না। পার্টনারের মুখের অবস্থা দেখে বিজনের পর্যন্ত হাসি পেয়ে গিয়েছিল। যাবার আগে আবারও বলেছে, যাস কিন্তু তোরা তাহলে, সুখেন্দুর সঙ্গে তো আর দেখা হলো না। দেখা হলো না বলেই অর্চনা ভিতরে ভিতরে স্বস্তি বোধ করেছে। এসেই চান করে কোনো রকমে দুটি মুখে দিয়ে কলেজ যাবার তারা। সেই ব্যস্ততার মধ্যে বসে 2 মিনিট কথা বলার ফুরসত পাবে না। অতিথিরা সেটা না বুঝেই ক্ষুণ্ণ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি বলবক্ষণ, তুমি না হয় পিসিমাকেও বলে যাও। বিজন তাই করেছে। পিসিমা খুশি হয়ে অনেক আশীর্বাদ করেছেন। সকালে অর্চনা সুখেন্দুকে নিজে কিছু বলার অবকাশ পায়নি, তবে তার খাবার সময় পিসিমা বলেছেন শুনেছে। অর্চনা বিকেলে বলেছে, অন্যত্র যে কোনো জায়গায় যাবার কথা উঠলে সুখেন্দুর আগ্রহ অন্যরকম হতো। কোথাও যাবার নাম করে অর্চনা 2-5 দিন ছুটি নেবার কথা বললেও হয়তো খুশি হয়েই রাজি হয়। মাঝে মধ্যে আশাও করেছে তার এত খাটুনি দেখে অর্চনা হয়তো বলবেও। প্রথম দিনে সেই একান্ত দুজনের দিনগুলির লোভ সুখেন্দুর এই এক টানা নিস্পৃহতার তলায় তলায় ছড়িয়ে আছে এখনও। যাকে পেয়েছে সেটা কম পাওয়া নয় উপলব্ধি করে মনে মনে প্রত্যাশা অনেক বেশি, তাই অভিমানও বেশি, আর তাই উদাসীনতার রূঢ়তাও বেশি। আমি যাব কি করে? কাল তো ছুটির দিন নয়। রাত্রিতে তো। রাত্রিতে বাড়ি বসে থাকি আমি? একটা দিনের তো ব্যাপার, একটু ব্যবস্থা করে নাও না। ও কাজ তো রোজই আছে। দাদা নিজে এসে বলে গেল, না গেলে ভয়ানক বিচ্ছিরি হবে। সুখেন্দু গুম হয়ে বসে রইল। এই সামাজিকতার তাৎপর্য বোঝার মতো সুস্থ মেজাজ নয় এখন। উল্টে ভাবল, তার কাজটাই অবহেলার চোখে দেখে অর্চনা, আর তার বড়লোক দাদা নিজে এসে বলে গেছে বলে সেটাই ওর কাছে বড়। পরদিনও কলেজে যাবার আগে রাতের নেমন্তন্নের কথা অর্চনা স্মরণ করিয়ে দিল। সুখেন্দু চুপচাপ শুনেছে, চুপচাপ কলেজে গেছে। অর্চনা নিশ্চিন্ত ছিল, কিন্তু অভিমানের সঙ্গে বিবেচনার আপোষ নেই তেমন। সুখেন্দু বাড়ি ফিরল একেবারে রাতে ছেলে পড়ানো শেষ করে, আর তারপরে ট্রামে বাসে না উঠে 1.5 মাইল পথ হেঁটে এলো। হাত মুখ ধুয়ে একটা বই নিয়েই শুয়েছিল, আর মনে মনে একটুখানি উষ্ণ আনন্দ উপলব্ধি করতে চেষ্টা করছিল। এতখানি রূঢ়তার দরুন একটু অস্বাচ্ছন্দ্য বোধ একেবারে কাটিয়ে উঠতে পারছিল না বলেই বোধ হয়। পিসিমা ঘরে এলেন।
তুই গেলি না যে? না। না তো আমি দেখতেই পাচ্ছি। কেন? আমার কাজটা ওদের কাছে কিছু না হলেও আমার কাছে কম নয়। তারা আমাকে টাকা দেয়। টাকা দেয় বলে কি লোকলৌকিকতা কিছু নেই? না হয় তাড়াতাড়ি আসতিস একটু। আমার জন্য তো আরেকজনের যাওয়া আটকায়নি। যার যাওয়ার দরকার সে তো গেছে। যাবে না তো কি করবে? কতবার করে টেলিফোনে ডাকাডাকি, তাও তো কত দেরি করলো। সন্ধে থেকে মেয়েটা ঘর বার করেছে, শেষে চোখের জল আর সামলাতে পারে না। উফ, তোর সবেতেই বাড়াবাড়ি। সঙ্গে সঙ্গেই খচ করে কোথায় একটা লাগলো। এই শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু সেটা ঠিকমতো লেগেছে জেনে ভিতরে ভিতরেই এখন একটু অনুতপ্ত হলো। বউ নেই, এই অবকাশে পিসিমা কিছু বলবেন ঠিক করেই এসেছেন। বলেও গেলেন, তোদের হলো কি আজকাল আমি তো কিছু বুঝি না। তোর শ্বশুর বাড়ি ভালো লাগে না বলে কি মেয়েটা তার বাপ মা ভাই বোন সব ছেঁটে ফেলে দেবে? সে তো ওই সংসারেই অত বড় হয়েছে। কত ভালো মেয়ে, তারপরেও এইভাবে থাকে। এইভাবে চলিস তো নিজেদের সংসার নিয়ে তোরা নিজেরাই থাক বাবা। 2 বছর হতে চলল, একটা ছেলে পুলে হবার নাম নেই। মাটা তো কাঁদতে কাঁদতে চোখ বুজেছে। আমারও তো পোষাবে না বাবু। সেই বউ এলো, দেখে চোখ জুড়ল। ভাবলাম এবার সব হবে। হতভাগী ওপর থেকে দেখবে। তোদের ব্যাপারখানা আমার ভালো লাগে না বাবা। ঠিক সময়টিতে বেশ ভালো মতোই একটা নাড়া দিয়ে গেলেন পিসিমা। সুখেন্দু উসখুস করতে লাগলো। টেবিলের ওপর টাইমপিস ঘড়িটার দিকে চোখ গেল। ছাত্রের বাড়ি থেকে হেঁটে না এলেও যাওয়া যেত। এখন গেলে হয়তো দেখবে অর্চনা রওনা হয়ে গেছে। অন্যমনস্কতার ফাঁকে মায়ের ছবিটাই নজরে পড়ল। মা ওর দিকেই চেয়ে আছেন, তার চোখেও পিসিমার অনুযোগ। কিন্তু আর একদিকের মেঘ তখন ঈশান কোণে, ওতে শুধু ঝড়ের উপকরণ। অত্যন্ত কাছের মানুষ অপ্রত্যাশিত রূঢ়তায় দূরে ঠেলে দিলে যে অপমান, সেই অপমানের যাতনা নিয়ে অর্চনা বাড়ি থেকে বেরিয়েছিল। ফিরেছে তার 4 গুণ বিতৃষ্ণা নিয়ে। বাপের বাড়িতে পা দিয়েই একটা আলগা খুশির আবরণে নিজেকে আড়াল করতে চেষ্টা করেছে সে। বাইরের ঘরে উঁকি দিয়ে দেখে দাদার জন্মদিন উপলক্ষে ঘরের আগের চেহারা বদলে গেছে। দামি সোফা সেট এসেছে। মাঝখানে টেবিলে বড় একটা কাচের চৌবাচ্চার উপর ঝুঁকে রঙিন মাছের খেলা দেখছে দাদা, বৌদি, বরুণা আর ননিমাধব। চৌবাচ্চার জলের ভিতর ইলেকট্রিক বাল্ব ফিট করা, সেই আলোয় চৌবাচ্চাটা ঝকঝক করছে। ওপর থেকে বৌদি খাবারের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে বোধহয়। সকলের অগোচরেই অর্চনা পা টিপেই বারান্দার ঘরে সিঁড়ির দিকে এগোলো। এক্ষুনি আর একজনের না আসার জেরার মুখে পড়তে চায় না। সিঁড়ির কাছাকাছি আসতেই খাবার ঘরের দিক থেকে মায়ের তপ্ত কণ্ঠ কানে এলো। বকাবকিটা দাশুর উদ্দেশ্যেই সন্দেহ নেই। এক মুহূর্ত থেমে অর্চনা চুপচাপ ওপরে উঠে গেল। উদ্দেশ্য সকলকে একটু অবাক করে দেবার জন্য একেবারে বাবাকে নিয়ে নামবে। আসলে বাবার একটুখানি ছায়া কাম্য, নিজের কাছেও সেটা স্বীকার করতে চায় না। বাবার কাছে থাকলে এক মা ছাড়া আর সকলের অন্তত মুখ বন্ধ, আর দরকার হলে মাকে মুখ বন্ধ করতেও শুধু তিনিই পারেন। ওপরে এসে দেখল বাবার ঘর ফাঁকা। অর্চনা অবাক। নিচেও তো দেখল না বাবাকে। এদিক ওদিক ঘুরে দেখল একটু, ওপরে নেই। বাবার বিছানাতেই এসে বসল আবার। তাকে না পেয়ে তার কাছে আসা দুর্বলতাটা নিজের চোখেই ধরা পড়ে গেছে হয়তো।
ঘরের সর্বত্র অযত্নের ছাপ। অর্চনা সেই কারণেই যেন উষ্ণ হতে চেষ্টা করল। বরুণার ওপরেই চটে গেল। অত বড় মেয়ে করে কি? শেষবার ঘর গুছিয়ে দিয়ে গিয়েছিল 2 মাস আগে, তারপর বোধহয় আর হাত পড়েনি। তাকে উল্টো পাল্টা বইগুলো ঠিক করে রাখল, টেবিলটাও একটু গুছিয়ে দিল। কিন্তু এইভাবে ওপরে এসে বসে থাকাটা বিসদৃশ। মুখে একটা হালকা ভাব টেনে ঘর থেকে বেরিয়ে এলো। সিঁড়ির কাছাকাছি আসতে ওপরেই দাশুর সঙ্গে দেখা। কিছু একটা হুকুম তামিল করতে এসেছিল বোধহয়। অবাক হয়ে দাঁড়িয়ে পড়লে অর্চনা জিজ্ঞাসা করল, বাবা কোথায়? তাকে দেখে দাশু সানন্দে এক কথার জবাবে অনেক কথা জানিয়ে দিল। যথা, দিদিমণিরা এলো না ভেবে মা বহুক্ষণ ধরেই ফাটছিলেন। সেই অবস্থায় বাবু ওকে চুরুট কিনে নিয়ে আসার কথা বলতেই মা বাবুকেই দাবড়ে দিলেন আর ওকে হুকুম করলেন কাজে যেতে। দাশুর অবশ্য হাতে তেমন কাজ নেই, কিন্তু সেটা আর তাকে বলে কেমন করে। বাবু নিজেই চুরুট আনতে গেছেন। অর্চনা দাশুর ওপরেই হঠাৎ রেগে গেল। চুরুট ফুরিয়েছে দেখে আগে থাকতে এনে রাখতে পারো না? বাক্স থেকে সরাতে তো খুব পারো। এইসব অনুযোগ গায়ে মাখার লোক নয় দাশু। গলা খাটো করে প্রায় উপদেশই দিল, তুমি নিচে যাও তো, ওদিকে তোমার কথাই হচ্ছে। কিন্তু নিচে বসার ঘরে কথা যা হচ্ছে তার একটুখানি কানে আসতেই অর্চনা দরজার এধারেই থমকে দাঁড়িয়ে গেল। অপমানের আঘাতে নিষ্পন্দ। কারোর কোনো কথার জবাবে মায়ের নিদারুণ বিরক্তি। কি জানি আসবে কি আসবে না, মাসের শেষ, হয়তো হাতে কিছুই নেই, আসতে হলেও তো একটা কিছু অন্তত। মা ওইটুকু বলেই থেমেছেন। দাদার গলা শোনা গেছে, কি যে কাণ্ড, তা বলে আসবে না কেন? অর্চনার মাথায় দপ করে যেন একটা আগুন জ্বলল। খানিকক্ষণ অপেক্ষা করে অতি কষ্টে নিজেকে সামলালো সে। বিতৃষ্ণায় মা আজকাল অনেক সময় অনেকের সামনেই তাদের অপদস্থ করে বসেন, সে আভাস অর্চনা আগেও পেয়েছে। কিন্তু সেটা যে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে ভাবতে পারেনি। ঘরে এসে দাঁড়াতে বিজনই সর্বাগ্রে বলে উঠল, এই তো এসেছে, এত দেরি? সুকেন্দু কই? সকলের দৃষ্টি দরজার কাছ থেকে ফিরে এলো। প্রথমেই অর্চনার চোখ গেল ননী মাধবের দিকে। দাদার দিকে ফিরে জবাব দিল, আসতে পারলেন না, কাজে গেছেন, এখনো ফেরেননি। তার বলার ধরনে বিজন মনে মনে একটু অবাক হল। সে কি রে? ওই দিক থেকে বৌদি বলে উঠল, ভারী অন্যায় কিন্তু, কোথায় গেছেন বলো, গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমরা বাসে ট্রামে চলাফেরা করি বৌদি, তার আসা সম্ভব নয়। মা ভুরু কুঁচকে তাকালেন, তার মানে সে আসবে না, তাই তো? সে তো কারোর হুকুমের লোক নয় মা, আসতেই হবে ভাবছ কেন? মেয়ের কথাবার্তা দুর্বোধ্য। মা অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে রইলেন। শুধু মাই নয়, অন্য সকলেই হক চকিয়ে গেছে। বরুণাই সর্বপ্রথম ঘরের এই থমকানি ভাবটা কাটিয়ে উঠতে চেষ্টা করল। অবাঞ্ছিত প্রসঙ্গটাই বাতিল করে দিয়ে তাড়াতাড়ি কাছে এসে দিদির হাত ধরে টানল, এই দিদি আয় না, দেখ না ননীদা কি এনেছে দেখ। লঘু আগ্রহে কাচের চৌবাচ্চার কাছে নিয়ে এলো তাকে। জলের গাছগাছড়ার মধ্য দিয়ে লাল নীল হলদে সবুজ মাছগুলো খেলে বেড়াচ্ছে। কিরে বল না, চমৎকার না? হ্যাঁ, খুব সুন্দর। 2-1 মিনিট দেখে অর্চনা এগিয়ে এসে দাদাকে প্রণাম করল। তারপর হাত ব্যাগ খুলে কেস থেকে ঝকঝকে একটা ফাউন্টেন পেন বার করে তার বুক পকেটে লাগিয়ে দিল। পেনটা আবার তুলে দেখে বিজন ভারী খুশি হলো। বাহ, খুব সুন্দর। কই দেখি দাদা, দেখি দেখি। পেন হাতে নেবার সঙ্গে সঙ্গেই বরুণার আনন্দে যেন লোভ ঝরে পড়ল। উমা, কি সুন্দর! এ দিদি, এর যে অনেক দাম রে, সেই যে তোতে আমাতে একবার দোকানে দেখেছিলাম। বিয়ের অনেক আগে একবার কলম কিনতে গিয়ে এই জিনিসই একটা 2 বোনের খুব পছন্দ হয়েছিল, কিন্তু দাম শুনেই তখন সেই কলম রেখে দিয়ে অন্য কলম কিনতে হয়েছে। অর্চনার মনে আছে বলেই দেখার সঙ্গে সঙ্গে এটাই কিনেছে। বিজন জ্যেষ্ঠচিত অনুযোগ করল, কি দরকার ছিল তোর আবার এত দামি জিনিস আনার?
কিছু মনে করবার কথা নয়, বরং তুষ্ট হওয়ারই কথা। কিন্তু বাইরের একজনের সামনেই একটু আগে যে আলোচনা হয়ে গেছে, সেই ক্ষোভের মাথায় দাদারই স্বাভাবিক অনুযোগের তাৎপর্য বিপরীত। অর্চনা একটু হাসল, মায়ের দিকে তাকালো এক পলক, পরে দাদার দিকে, তারপর নিরুত্তাপ জবাব দিল, জিনিস দামি না হলে যে দেয় তার দামও একটু কমে যায় রে দাদা, কিন্তু এমন কিছু দাম নয় ওটার, তবু যদি খুশি হয়ে থাকো সেই ঢের। বিজন বিব্রত হলো। একটু আগে মায়ের সঙ্গে আলোচনাটা কানে গেছে কিনা চকিতে সেই সংশয় মনে জেগেছে। মাও ক্রুব্ধ নেত্রে তাকালেন মেয়ের দিকে। খোঁচাটা বোধগম্য না হবার মতো অস্পষ্ট নয়। বৌদিও গম্ভীর। ননীমাধব রুমালে মুখ ঘষছে, আর বরুণা চোখ বড় বড় করে দিদিকে দেখছে। আরও একটু বাকি ছিল। দরজার বাইরে থেকে ডক্টর বাসুর গলা শোনা গেল, অর্চনা এলো নাকি? এই তো অর্চনা, তা সুখেন্দু কই? বাবা, তিনি আসতে পারলেন না। কেন? জবাবটা দিলেন মিসেস বাসু। সে কাজের মানুষ, আসবে কি করে? আর তাছাড়া সে কি হুকুমের লোক আমাদের, যে হুকুম করলেই আসবে? বিরক্তি আর বিতৃষ্ণায় অর্চনা আরক্ত। কিছু না বুঝে ভদ্রলোক ফ্যাল ফ্যাল করে স্ত্রীর দিকে চেয়ে রইলেন খানিক। ও, কাজে আটকেছে বুঝি? দিদিকে খুশি করার জন্যই হোক, পরিবেশটা একটু সহজ করার তাগিদেই হোক, বরুণা কলমটা তাড়াতাড়ি বাবার দিকে বাড়িয়ে দিল। দেখো বাবা, দেখো দিদি কি সুন্দর একটা কলম এনেছে দাদার জন্য। বাবা কলম দেখলেন, তার চোখেও সুন্দরী লাগলো আর দামি মনে হলো। কলমের সুখ্যাতি করে সেই সঙ্গে আর যে কথাগুলো বললেন তিনি, তার জন্য দায়ী অন্তত তিনি নন। তুই আবার এত খরচ করতে গেলি কেন? কটা টাকাই বা মাইনে পায় সুখেন? বুঝে সুঝে না চললে ও বেচারি বা সামলাবে কি করে? এই দুর্ভাবনা বাবার মাথায় কে ঢুকিয়েছে অর্চনা জানে, খুব ভালোভাবে জানে। হয়তো আজও এই নিয়ে কথা শুনতে হয়েছে তাকে, নইলে কলম দেখেই আগে খরচের কথাটা মনে হতো না। ভিতরে ভিতরে অর্চনা এবার খেপেই গেল বুঝি। দাঁতে করে নিজেই ঠোঁট কামড়ে আর চোখে ননীমাধবের দিকে তাকালো। মিসেস বাসু স্বামীর দিকে একটা তীব্র দৃষ্টি নিক্ষেপ করে উঠে সোজা দরজার কাছে চলে এলেন। তারপর ঘুরে দাঁড়িয়ে নিরস কণ্ঠে আদেশ দিলেন, বৌমা, আর রাত না করে এবার খাবার দেবার ব্যবস্থা করো। বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে গটগট করে উপরে উঠে গেলেন তিনি। অর্চনা সকলের সঙ্গে খেতে বসেছে। কি খেলেও তাও বোধহয় সকলেই লক্ষ্য করেছে। খাওয়া শেষ হতেই ফেরার জন্য প্রস্তুত হয়েছে। বাবা গাড়ি নিয়ে যেতে বলেছেন, তাতেও আপত্তি করেনি। বাড়ি ফিরে ধীর শান্ত পায়ে ওপরে উঠেছে। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি ভালো লেগেছে আজকের পর্ব। আমাকে জানাতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। নতুন এপিসোড নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।